নির্বাচন দেওয়ার মতো পরিবেশ হয়তো তিনি পাবেন না। তিনি মনের দুঃখে পদত্যাগ করবেন, মনের দুঃখে চলে যাবেন, অথবা এনিথিং অড, অপ্রত্যাশিত বা অনভিপ্রেত অনেক ঘটনা ঘটতে পারে। এবং সেরকম একটা পরিবেশ পরিস্থিতির দিকে দেশ যাচ্ছে কিনা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের দেশের মানুষের যে স্বাভাবিক চরিত্র, আমরা সবসময় শক্তের ভক্ত, নরমের জম। আমাদের দেশের বেশিরভাগ মানুষ পাওয়ার পলিটিক্স করতে ভালোবাসেন। ক্ষমতার মসনদে যদি এক মাসের একটু অবোধ শিশুকে বসিয়ে দেওয়া হয়, তবু আমাদের দেশের জনগণ সেই শিশুকে সেলুট করবে, সম্মান করবে। তো তারই ধারাবাহিকতায় ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় বসলেন, তখন তো আমাদের এই যে এজাহারে তাজাল্লুল, কারোর কাছে নত হওয়ার, অবনত হওয়ার এবং নিজেকে ছোট ভাববার কিংবা ছোট করার যে প্রবৃত্তি রয়েছে, আবার কন্ট্রাস্ট মানে ঠিক উল্টো দিকে যেটা রয়েছে, সেটি হলো অল অন এ সার্টেন, কোনো রকম কারণ ছাড়াই নিজেকে খুব বড় ভাবা, নিজেকে সব কিছুর ঊর্ধ্বে ভাবা এবং আমি সব কিছু পারি, আমার কাছে অলৌকিক ক্ষমতা রয়েছে, দেবত্ব রয়েছে, এরকম হঠাৎ করে কিছু মানুষের লম্ফ এবং ঝম্প আমাদের এই দেশে শুরু হয়ে যায়। তো এই যে শেখ হাসিনার পতনের পর একটি অদ্ভুত এবং একটি নতুন পরিবেশ পরিস্থিতি আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের জীবন, আমাদের জীবিকা, আমাদের সমাজ ব্যবস্থা সব জায়গাতে রীতিমতো ছায়া ফেলেছে। ছায়া বললেও ভুল হবে, অপছায়া ফেলেছে। ফলে সব কিছু টালমাটাল, কোনো কিছুরই ধারাবাহিকতা কিন্তু এই সময়টিতে নেই। ফলে কি হলো, রাতারাতি ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সমর্থক গোষ্ঠী দাঁড়িয়ে গেল এবং একেবারে অপ্রত্যাশিত সমর্থক গোষ্ঠী। আমাদের দেশের যে সকল ইসলামী বক্তা, যে সকল ইসলামিক নেতা, তাদের একটা বিরাট অংশ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘৃণা করতেন। বিরাট অংশ বলে ভুল হবে, বলতে গেলে সবাই। তাকে তারা সুদখোর বলে গালিগালাজ করতেন এবং এই গালিগালাজ করে তারা শান্তি পেতেন। আর আরেকটি অংশ ছিল এই আলেম ওলামাদের মধ্যেই যারা শেখ হাসিনাপন্থী, তারা গত 15 বছর ধরে এই মানুষটিকে পৃথিবীর সবচেয়ে একটা নিকৃষ্ট প্রাণী রূপে প্রমাণ করার জন্য যত রকম বিশ্রী এবং কুশ্রী গালাগাল দেওয়ার দরকার তারা সবই দিয়েছেন। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা লাভের পরে হাতে গোনা 2-4 জন ইসলামী বক্তা অথবা তৌহিদি জনতার খুব অল্প একটি অংশ তাদের যে অতীতের কথাবার্তা সেগুলো তারা স্মরণ রেখেছেন। অনেকে চুপচাপ থেকেছেন বা রয়েছেন, বা অনেকে হালকাভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একেবারে মোলায়েম স্বরে তাকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে তিনি আসলে এরকমই। কিন্তু বাকি যারা খুব উগ্র ছিলেন, ভীষণ রকম উগ্র ছিলেন, সে সকল লোক তাকে কেউ অলি আল্লাহ, তাকে কেউ এ যুগের সবচেয়ে বড় অবতার বা মুজাদ্দেদ অথবা আল্লাহর সবচেয়ে একটা বড় নেয়ামত, এইভাবে ওয়াজ করে, নসিহত করে, বক্তব্য দিয়ে মানুষের মধ্যে একটা সম্ভ্রম পয়দা করার চেষ্টা করছেন, যা কিনা বুমেরাং হয়ে যাচ্ছে। যারা এই সকল কথাবার্তা বলছেন তাদের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে, জনপ্রিয়তা কমে যাচ্ছে এবং ওয়াজের ময়দানে তাদের যে গ্রহণযোগ্যতা ছিল এবং তাদের যে একটা ভ্যালু ছিল, ফেস ভ্যালু ছিল, এটাও কিন্তু মারাত্মকভাবে কমে যাচ্ছে। এইগুলো একটা গ্রুপ। দ্বিতীয় আরেকটি গ্রুপ হলো যে এখানে কিংস পার্টি গঠন হচ্ছে। পাকিস্তান জমানাতে আইয়ুব খানের আমলে যেভাবে বাংলাদেশে একটার পর একটা শিল্প কলকারখানা গঠিত হতো, বলতে গেলে প্রতিদিন 2টো করে ভারী শিল্প, 10 বছরে প্রতিদিন 2টো করে ভারী শিল্প এই পূর্ব বাংলায় 1958 থেকে 68 পর্যন্ত এই 10 বছরে এই প্রতিদিন
দুটো করে গড়ে ভারী শিল্প স্থাপিত হতো বলে বিভিন্ন লোক বলার চেষ্টা করেছেন। অর্থাৎ তখন শিল্প কলকারখানা ব্যবসা বাণিজ্য উন্নয়নের রীতিমতো জোয়ার বয়ে গিয়েছিল এবং 1968 সনে তিনি উন্নয়ন দশক পালন করেছিলেন তার ক্ষমতার সেই 10 বছর পূর্তি উপলক্ষে। তো এখন সেই উন্নয়ন দশকের মতো করে এই জমানাতে কিংস পার্টি গঠন হচ্ছে প্রায় প্রতিদিনই, এবং অদ্ভুত অদ্ভুত সব মানুষ, অদ্ভুত অদ্ভুত সব নাম, অদ্ভুত তাদের কথাবার্তা এবং অদ্ভুত তাদের পোশাক এবং পরিচ্ছদ। এই মানুষের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো যোগাযোগ আছে বা তার সরকারের বা গোয়েন্দা সংস্থার কোনো যোগাযোগ আছে, এই কথা ভাবতেই গা কেমন যেন একটা শিরশির শিরশির করে ওঠে। 3 নম্বরে যে জিনিসটি, সেটি হলো সরকারের যে সকল কর্তা ব্যক্তি তারা ধৈর্য হারিয়ে ফেলেছেন, ভীষণ রকম ধৈর্য হারিয়ে ফেলেছেন। তাদের মুখ গম্ভীর হয়ে গেছে, গায়ের চামড়া অনেকের কালো হয়ে গেছে এবং তাদের কথাবার্তা এলোমেলো হয়ে গেছে। তো এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হচ্ছে, সেই পরিস্থিতিতে এই সরকারের 5 বছর কন্টিনিউ করা কিংবা এই সরকারের আজীবন ক্ষমতায় থাকা কিংবা কিছু না হোক 2 বছর 3 বছর থেকে একটা নির্বাচন দেওয়া, এটা বলতে গেলে দুরূহ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এগুলো সব ভাবের কথা। আপনি যদি ভাবের কথা বাদ দিয়ে একেবারে রূঢ় বাস্তবতায় আসেন, সেই রূঢ় বাস্তবতা হলো যে আপনাকে আপনার লিমিট জানতে হবে এবং বুঝতে হবে। ব্যক্তি জীবনে এবং রাজনীতিতে যখন কেউ লিমিট ক্রস করে তখন আর সে সেখানে থাকতে পারে না। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বেসিক্যালি নিজেকে এখন একটি আনলিমিটেড কোম্পানি বানিয়ে ফেলেছেন। তার মনে হচ্ছে তিনি অনেক সুন্দর কথা বলতে পারেন, তার মনে হচ্ছে তিনি মহাকাশ পাড়ি দিতে পারেন, তার মনে হচ্ছে তিনি আরো অনেক কিছু করতে পারেন। এর ফলে কি হচ্ছে, তিনি যে জিনিসটি জানেন না, যে জিনিসটি বোঝেন না এবং যেটা তার কর্তব্য এবং ধর্তব্যের মধ্যে পড়ে না, এই বিষয়গুলোর সঙ্গে তিনি জড়িয়ে গেছেন এবং তার কাছে মনে হচ্ছে যে এই কাজগুলো করলে দেশের হয়তো ভালো হবে, তিনি অমরত্ব লাভ করবেন, আর তার চোখে উন্নত বিশ্বের যে যাকে বলা হয় ঝকঝকে তকতকে রাস্তাঘাট, পরিপাটি বিমানবন্দর, শুনশান যে একটা বাহ্যিক অবস্থা এবং মানুষের যে নির্ভর জীবন, এটি তার মন এবং মস্তিষ্কে রীতিমতো ভর করেছে। ফলে খুব অল্প সময়ের মধ্যে তিনি এই বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর জন্যে কিংবা নিদেন পক্ষে মালয়েশিয়া বানানোর জন্যে তিনি চেষ্টা করেছেন বা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বা পরিকল্পনা করেছেন। এটা অনেক ইতিবাচক অর্থে আমি এটা ধরলাম, কিন্তু এটা যে সম্ভব নয়। এটি যদি তিনি লি কুয়ান, সিঙ্গাপুরের যিনি ফাউন্ডার ফাদার, তার জীবনে পড়তেন, তার ভিডিওগুলো দেখতেন এবং তার কথাবার্তাগুলো শুনতেন, তিনি 60-এর দশকে যখন রাজনীতি শুরু করলেন এবং 70-এর দশক থেকে তিনি যখন সফল হলেন, সেই সফল হওয়ার সময় তার যে অভিব্যক্তি, তার যে বক্তব্য, তার যে কথা, এই বিষয়গুলোর সঙ্গে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের 1980 সনের যে যৌবন, তার যে তৎপরতা, এগুলো তুলনা করা যেত বা তাকে যদি ওই অবস্থায় পাওয়া যেত, তাহলে হয়তো লি কুয়ানের যে সংগ্রামের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের এখনের যে সংগ্রাম, এটি কিছুটা হলে সম্ভব হতো। দ্বিতীয়ত, লি কুয়ানের যে আত্ম উপলব্ধি, তার যে বাস্তব অভিজ্ঞতা, এটি তিনি রাজনীতি থেকে অবসর নেওয়ার পরে যখন মিনিস্টার মেন্টর হিসাবে দায়িত্ব পালন করলেন, ওই সময়টাতে তিনি শুধু সবার সমিতিতে সেমিনার করতেন। ওই সময়ের বক্তব্যতে তিনি যেটি বলেছেন যে সিঙ্গাপুরের যে মডেলটি এখন রয়েছে এটি গুজরাটে হবে না। আবার একই কথা মিস্টার নরেন্দ্র মোদী বলেছেন যে তিনি গুজরাটের কিংবদন্তির উন্নয়ন সাধিত করেছিলেন।
কিন্তু বৃহত্তর ভারতবর্ষে গুজরাট মডেল কোনো অবস্থাতেই বাস্তবায়ন সম্ভব নয়। তো কাজেই যারা তাকে নিয়ে খুব বেশি আশা করেছিল তাদেরকে নরেন্দ্র মোদী বলেছিলেন যে আমাকে আমার মতো চেষ্টা করতে দেন, আমি এই ভারতবর্ষে বা এই দিল্লিতে অতীতে যা কিছু হয়েছে তাদের চেয়ে খুব বেশি ভালো কিছু করতে পারবো বলে আমার কাছে মনে হচ্ছে না। এটা হলো তার প্রাজ্ঞতা। একইভাবে সিঙ্গাপুরের যে লি কুয়ান, তিনিও তার যে পরিণত বয়সের যে বক্তব্য, তিনি বারবার বলেছিলেন যে একটা ছোট আইল্যান্ড, সামান্য কিছু মানুষ এবং ভৌগোলিকভাবে এরকম একটা সুবিধাজনক অবস্থা পেয়ে আমি যে কাজটি করতে পেরেছি এটি অন্য ভূখণ্ডে আমি পারতাম না। দ্বিতীয়ত আমি যে সময় পেয়েছি এবং আমি যাদেরকে সহকর্মী হিসাবে পেয়েছি এটাও সফলতার একটা মানদণ্ড। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যে সময়টি পেয়েছেন এটি বড় বেয়ারার সময়, অসময় তার জন্য এবং আমাদের সকলের জন্য। দ্বিতীয়ত তার যে বয়স, এ বয়স ভীষণ রকম তার জন্য একটা বোঝা। প্রতিদিনই তিনি দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে।